আবির ভাই, তন্ময় ভাই, ধূসর ভাই, সায়ন ভাই, শুদ্ধ ভাই, আরিশ ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফেসবুকে কত সুন্দর সুন্দর কাজিন থিমে গল্প পড়লাম, কিন্তু আমার জীবনের কোনো লাল, নীল, গোলাপি কিংবা কালো কোনো কালারেরই ভাই ব্রাদার এলো না। আসবে কি করে? কাজিন ব্রাদার তো আমারও আছে, কিন্তু সমস্যা হলো বেটা যখন আমার প্রপোজ করছিল তখন আমার বয়স মাত্র 15। তখন ভাবছিলাম ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করা শুধু পাপ না, মহাপাপ। সেই মহাপাপ করব না বলেই তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ফুফাতো ভাইয়ের এখন একটা মেয়ে সন্তানও আছে। থাকবে না কেন? আমার যখন 15 বছর তখন ওনার 25, আর এখন আমার 18 আর ওই বেটার 28। বিয়ে করেছে ও প্রেম করে, ভাবতেও কলিজা ফেটে যায় রে নগেন। ফুফাতো ভাই যখন স্বামী টাইটেলের লাভ স্টোরিটা মিস করে গেলাম রে আমি। এতটুকু লিখে ফেসবুক আইডিতে পোস্ট করলো তামসী। আপাতত বেশ শান্তি পাচ্ছে সে। আশেপাশের এত এত কাজিন লাভ স্টোরি দেখে রীতিমতো ডিপ্রেশনে চলে যায় মেয়েটা। কারণ বাস্তবে কাজিন ব্রাদার মানেই আতঙ্ক ওর কাছে। সবগুলো বিচ্ছু বদের হাড্ডি। ওই যে ফেবুতে পোস্ট আছে না, জীবনসঙ্গী হতে হবে শান্তশিষ্ট, কেয়ারিং, কারণ ঘাড় তেরা পাগল তো আমি নিজেই। তামসীর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। কাজিন থাকলেও ওর মতে একটাও জাতের না। যেগুলো আছে সেগুলো ওর মতোই পাগল, ঘাড়তেরা। তামো, এই তামো, দরজা খোল হারামজাদি। দরজায় ঠক ঠক আওয়াজ হতেই শোয়া থেকে উঠে বসলো তামসী। পরনে তার টপস, প্লাজো, চুলগুলো সব এলোমেলো হয়ে কাকের বাসা হয়ে আছে। সে এক ভয়ানক লুক। এই লুকে ছবি পোস্ট করলে নিশ্চিত ভাইরাল। তামসী বসা থেকে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে বলল, রাবিন ভাই, কি হয়েছে তোমার? এভাবে মাঝরাতে দরজা ধাক্কাধাক্কি করছো কেন? আর তুমি এখন এখানে কেন? রাবিন ফের দরজায় ধাক্কা দিয়ে বলল, রাত হলে তুই না ঘুমিয়ে হ্যানত্যান কী সব পোস্ট করিস ভাই? তোর ফুফাতো ভাই কবে জন্মলো? ও তো পোস্ট। তুমি আমার এইসব কেন বলতে এলে? হ, আহারে, কত দুঃখ মেয়েটার। তার জীবনে কাজিন লাভ নাই। বলি, তোর কি কাজিন নাই? তোকে কতদিন বলেছি চল প্রেম করি, তারপর বিয়ে করব। তুই তো এমনভাবে রিয়াক্ট করিস যেন বমি পাচ্ছে তোর। শয়তান না মাতারি একটা। তামসী শব্দ করে হেসে উঠল এবার। রাবিন তামসীর থেকে 3 বছরের সিনিয়র, সব সময় এমন মজা করে। তামসী দরজা খুলে দিতেই রাবিন পিছু পিছু, শুভ, লামিয়া, মেঘলা, রাফি সবাই তামসীর ঘরে ঢুকল। আরে তোরা একটাও ঘুমাসনি, অথচ রাবিনের বাচ্চা বকলো আমায়। তামসীর রাবিনের পিঠে একটা চড় মেরে বলল কথাটা। ওরা সবাই তামসীকে বিশেষ পাত্তা দিল না। সবাই গিয়ে বিছানায় গোল হয়ে বসল। তামসী দরজা আটকে দিয়ে এসে নিজেও বসল। রাবিন বলল, একটু বকেছি, মারেনি তোকে। চল আজকে একটা কমেডি হরর মুভি দেখি। লামিয়া বাদ সেদে বলল, না ভাইও, আমার ভয় লাগছে। আহারে মিঠুর ডিম একখানা। তা তোমার যখন এতই ভয় তুমি এলে কেন এখানে? যাও রুমে গিয়ে ঘুমাও। মেঘলার কথায় ভেংসি কাটল লামিয়া। ওরা দুজন যমজ বোন। শুভ শান্তশিষ্ট মানুষ, বয়সে তামসীর সমবয়সী, প্রায় মাস 6 বড় হবে হয়তো। শুভ শান্ত গলায় বলল, ভয় পাবি না, কাঞ্চনা একটু মুভি দেখবো। যতটা ভয় পাবি তার চেয়ে বেশি হাসবি। তাছাড়া আমরা আছি তো। লামিয়া ঘন ঘন চোখের পলক ফেলে মাথা নেড়ে বলল। তাহলে ঠিক আছে। ভেংসি কাটল মেঘলা। লামিয়া কপাল কুঁচকে ফেলল তাতে। ওদের অবস্থা দেখে রাবিন হেসে উঠল। তামসী বলল, রাত 1টা বাজে, চল চল মুভি শুরু করি জলদি। রাফির ফোনেই মুভি দেখা হবে আজ। সামনে একটা বালিশ রেখে তার সাথে ফোনটা ঠেকিয়ে রাখা হলো। তারপর রাফি মুভি অন করতেই সকলে জড়সড় হয়ে বসল। মাঝখান থেকে শুভ বলল, রাবিন, বাতি অফ করে আয় না ভাইয়া। হ্যাঁ, ঠিক বলেছিস, লাইট জ্বললে ভূত ভূত ফিল আসবে না। রাবিন গিয়ে লাইট বন্ধ করতেই লামিয়া মেঘলার হাত চেপে ধরল। মেঘলা কিছু বলল না এবার। বোনের ভয় কাটাতে নিজেও হাতটা শক্ত করে ধরে রইল কেবল। মুভি চলতে শুরু করেছে। সবার মনোযোগ ফোনের স্ক্রিনে। সাভার জেলার অন্যতম প্রতিপত্তিশালী পরিবার হলো মির্জা পরিবার। মজার ব্যাপার হলো 2025 সালেও এ পরিবারের 3 ছেলে একসাথে একই বাড়িতে বসবাস করছে। এ নিয়েই এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই।
এতগুলো বছর ধরে তিন ভাইয়ের পরিবার এক ছাদের নিচে কোনো ঝগড়া ঝামেলা ছাড়াই কিভাবে টিকে আছে সেটাই সবার বিস্ময়ের কারণ। তবে এ পরিবারের একমাত্র মেয়ের সঙ্গে মির্জা পরিবারের যোগাযোগ নেই বহুদিন, আর এর পিছনের আসল কারণটা সকলের অজানা নয়। মির্জা বাড়ির তিন ছেলে, বড় সাইদ মির্জা, তারপরে মেজো ভাই নির্ঝর মির্জা, আর সবার আদরের ছোট ভাই তৌকির মির্জা। সাইদ মির্জার তিন সন্তান, গালিব মির্জা, রাবিন মির্জা ও নওশিন মির্জা। গালিব দেশের বাইরে কলেজের লেকচারার হিসেবে কাজ করছে, তবে আগামীকালই সে দেশে ফিরছে। স্বভাবের দিক থেকে রাগী, গম্ভীর, কথা কম বলে সে। রাবিন অনার্সের ফাইনাল ইয়ারে পড়ছে, হাসি খুশি, সবাইকে মাতিয়ে রাখাই ওর স্বভাব। আর নওশিন সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে, মেয়েটা ভীষণ শান্ত প্রকৃতির। নির্ঝর মির্জার দুই সন্তান, রাফি মির্জা ও তামুশি মির্জা। তামুশি সবে এইচএসসি পরীক্ষা শেষ করেছে, আর রাফি নতুন করে কলেজে ভর্তি হয়েছে। তামুশি পাগলাটে ধরনের মেয়ে একটা, ঘাড়তেরা আর একবারে বদমেজাজি, কথায় কথায় রেগে যাবে, আবার রাগ পড়েও যাবে। আর রাফি হলো ভদ্র ছেলে। তৌকির মির্জার দুটি যমজ মেয়ে আছে, লামিয়া ও মেঘলা। তারা দুজনেই 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। দুজন যমজ হলেও স্বভাবের দিক থেকে আলাদা। লামিয়া মেয়েটা ভীতু, আর মেঘলা তার বিপরীতে দারুণ সাহসী। এবারের আরেকজন বিশেষ সদস্য হলো শুভ। সে রক্তের সম্পর্ক না থাকলেও পরিবারের অংশ। ছোটবেলা থেকেই নির্ঝর মির্জা তাকে নিজের ছেলের মতো করে বড় করেছেন। শুভ ভীষণ শান্ত, ভদ্র, লাজুক টাইপের মানুষ। রাতে সবাই মুভি দেখার ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই রাবিনের ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে চারপাশে তাকালো, আর দেখল মেঘলা তামসির গায়ের ওপর পা ছড়িয়ে দিব্যি ঘুমাচ্ছে। লামিয়া একপাশে নীরবে শুয়ে আছে, আর রাফি নিজের মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে বিভোর। শুভ ছিল না, সম্ভবত সে আরও আগে উঠে নিজের ঘরে চলে গেছে। রাবিনও তাদেরকে ডাকাডাকি না করে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। বাড়িতে এখন কাজের ধুম, কারণ দুদিন পর নওশিনের বিয়ে। সেজন্যই গতকাল রাতের মুভি দেখাতে নওশিন উপস্থিত ছিল না। বিয়ের আগে রাত জাগলে চেহারার গল নষ্ট হতে পারে, সাথে ডার্ক সার্কেলও দেখা যাবে। তাই সে আপাতত রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালের নাস্তা খেতে মির্জা বাড়ির সব ছেলে মেয়ে ডাইনিং টেবিলে বসে আছে। বাড়ির বড় বউ আয়মান মির্জা হাতে নানান খাবারের দাবার নিয়ে টেবিলের ওপর সাজিয়ে দিলেন। মেজ বউ ফাতিমা মির্জা ধীরে ধীরে প্লেট ধরে ছেলেমেয়েদের সামনে তুলে দিচ্ছে, যেন সব ঠিক মতো পৌঁছে। চেয়ারটিতে বসে থাকা তামসি ঘুমে ঢুলে নিজের মাথা বাম ডান করে নাড়াচ্ছে। হঠাৎ রাবিন এক পলকে তার মাথায় হালকা একটা গাঁট্টা মেরে দিল, আর ঠিক তাতেই মেয়েটার ঘুম ভেঙে গেল। চোখ বড় করে দেখল রাবিনের দিকে, আর এক লহমায় তেতে উঠল। এই রাবিনের বাচ্চা রাবিন, তুমি আমাকে মারলে কেন? রাবিন প্রতি উত্তরে কিছু না বলে আরেকটা চাটি মেরে বলল, যখন মেরেছি বদনাম হলো, তখন মেরেই বদনামের হাকিদার হলাম। তামসির রাগে ফুঁসছে। বড় চাচির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না কান্না ভাব করে বলল সে, বড় বউ, দেখো তোমার ছেলে হুদাই মারছে আমাকে। তামসির এমন চেহারা দেখে আয়মান সত্যি সত্যি মেরেছে ভেবে রাবিনের কান টানে ধরলেন। ব্যথায় আহ করে উঠল রাবিন। আয়মান বললেন, এই দুষ্টু ছেলে, সবসময় তামসির সাথে এমন করিস কেন তুই? আহ মা, লাগছে আমার। ও ঢং করতেছে, ঢঙ্গে একটা শয়তান মাতারি। তামসির ঠোঁট বাঁকিয়ে হাসল। আয়মান আরও দুটো কানমলা দিয়ে ছেলেকে ছেড়ে দিলেন। দুই ভাই বোনের হাব ভাব দেখেই বুঝে গেছেন সব কিছু দুষ্টমি। ওদিকে আশপাশের কোনো কিছু খেয়াল না করে নিজের মতো গান্ডে পিণ্ডে গিলতে ব্যস্ত হয়ে গেছে রাফি। এই ছেলেটা ভীষণ পেটুক, খাওয়া দাওয়া ছাড়া যেন ওর পৃথিবীতে কিচ্ছু নেই। শুভ আর নওশিন এখনও ডাইনিং রুমে আসেনি। লামিয়া আর মেঘলা নিজেরা না খেয়ে রাফির খাওয়া দাওয়া পর্যবেক্ষণ করছে কেবল। আচমকাই রাফি ওদের দিকে তাকিয়ে বলল, লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন ছোঁচা? সর, আমার পেট খারাপ হবে। লামিয়া আহত দৃষ্টিতে তাকিয়ে রইল রাফির দিকে। মেঘলা কেটকেটে গলায় বলল, তোমার আবার পেট খারাপ? গু খেলেও তোমার কিছু হইতো না, পেটুক একটা। ওয়াক, চুপ বেয়াদব। খবরদার, আমার খাওয়ার দিকে নজর দিবি না। ডিঙি অবতার একখানা, শুধু জানি কটকট করতে।
মেঘলা ভেংচি কেটে অন্যদিকে তাকালো। রাফিও নিজের খাওয়ায় মনোযোগ দিল আবার। এর মধ্যেই সাইদ মির্জা এলেন ডাইনিং রুমে। রাবিনকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বের হও, গালিব আসছে, ভুলে গেছো নাকি? এয়ারপোর্টে যেতে হবে তোমাকে। বাবার কথায় চুপসে গেল রাবিন। গালিব ভাইয়া, উফ, আজ তো একটা গম্ভীর লোক, পুরাই বোরিং। তামসি খেতে খেতে রাবিন এই দিকে নজর দিল। জি বাবা, খাওয়া দাওয়া শেষ প্রায়, আমি কিছুক্ষণের মধ্যেই বের হচ্ছি। সাইদ মির্জা শার্টের হাঁটা ঠিক করতে করতে বললেন, ওকে, আমি অফিসে যাচ্ছি। তোমার ভাই এবার যদি চাকরি ছেড়ে ব্যবসায় মন না দেয়, তাহলে সব কিছু তোমাকেই দেখতে হবে। রাবিন কিছু বলল না আর। ব্যবসায়িক কথাবার্তা মোটেও ভালো লাগে না ওর। সাইদ মির্জা যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। তবে চিন্তায় পড়ল তামসি। গালিব ভাইয়া বাড়িতে এলেই সবাই কেমন চুপসে যায়। লোকটা ভীষণ বোরিং। সাঁই সাঁই করে গাড়ি চলছে। মুখ গোমড়া করে গালিবের পাশে বসে আছে রাবিন। কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে ভাইকে রিসিভ করেছে সে। কিন্তু ৮ বছর পর ভাইয়ের সাথে দেখা হওয়ায় আনন্দে কোলাকুলি কলার বদলে কয়েকটা ধমক খেতে হলো বলে রাবিনের মনটা একেবারেই খারাপ হয়ে আছে। গালিব মির্জা চুপচাপ স্টিয়ারিংয়ে মনোযোগী। পাশের সিটে বসা রাবিনের দিকে তার তেমন খেয়াল নেই। বিদেশ থেকে দেশে ফিরেছে সে অনেক বছর পর। গ্রাজুয়েশন শেষ করে বিদেশে স্কলারশিপ পেয়েছিল। সেখানেই মাস্টার্স আর পরের পড়াশোনা শেষ করে চাকরিও পেয়েছে। দেশে যতই দূরে থাকুক, বাড়ির খবর সবসময় তার নখদর্পণে। কে কোথায় যায়, কে কি করছে, সব কিছু সে জানে। ছোট থেকেই মেধাবী গালিব। পড়াশোনার মাঠে তার অবস্থান সবসময় সবার ওপরে। কিন্তু রাবিন একেবারেই তার উল্টো। ছেলেটা ১ নম্বরের পড়াচোর। কোনো রকমে লেখাপড়া করে যাচ্ছে। আর সেই কারণেই রাবিনকে সামনে পেয়েই তাকে শিক্ষকের মতো ধমকে দিয়েছে গালিব। রাবিন পরপর দুবার গালিবের দিকে তাকালো। ভাইয়ের মুখ গম্ভীর, ঠোঁটে কোনো হাসির রেখা নেই। তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে নিজের ফোনটা বের করে টিপতে শুরু করলো। গাড়ির ভেতর শুধু ইঞ্জিনের শব্দ। গালিব আর চোখে একবার রাবিনের দিকে তাকালো। চোখে মুখে বিরক্তি না থাকলেও নির্লিপ্ত একটা ভাব যেন স্পষ্ট। মুহূর্ত খানেক তাকিয়ে আবারও ফের চোখ রাখলো সামনে। গম্ভীর কণ্ঠে বলল, ফোন কম ব্যবহার করবি। এই ফোনের পেছনে যতটুক সময় নষ্ট করিস, তার অর্ধেক যদি পড়াশোনার পেছনে ব্যয় করিস, তাহলে রেজাল্ট ভালো হবে। রাবিন ফোনটা তাড়াতাড়ি পকেটে ঢুকিয়ে রাখে। মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। বাড়িতে জাদ্রেল মার্কা ভাইকে নিয়ে যাচ্ছে ভেবে মনে মনে নিজেকেই গালমন্দ করতে লাগলো গালিব মির্জা। ৩২ বছর বয়সী এক ভদ্রলোক। লম্বায় প্রায় ৬ ফুট। দেহের গড়ন সুঠাম, কিন্তু বাড়তি নয়। ঘন কালো চুল সবসময় সুন্দরভাবে ছাটা থাকে। মাঝে মাঝে কপালের ওপর এসে পড়ে থাকে কয়েকটা গোছা, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। চোখ দুটো গম্ভীর আর চিন্তাশীল। নাকে চিকন ফ্রেমের চশমা বেশ মানায়, তবে চশমা খুললে তার চাহনি আরও তীক্ষ্ণ হয়। মুখে সবসময় হালকা দাড়ি থাকে, বেশি না কম, যেটা তার ব্যক্তিত্বে এক ধরনের প্রজ্ঞা আর পরিণত ভাব এনে দেয়। ভাইয়া, তুমি কি আমার জন্য ফোন নিয়ে এসেছো? তুমি তো বলেছিলে আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবা। কথাটা বলেই লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল রাবিন। আর চোখে ভাইয়ের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করেও বিশেষ লাভ হলো না। আকস্মিক গালিব রাবিনের থুতনিতে হাত রেখে তার মাথাটা নিজের দিকে ফেরালো। চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, কাউকে দেখার হলে সরাসরি তাকিয়ে দেখতে হয় রাবিন, এভাবে নয়। আর ফোন তোর জন্য এনেছি, তবে সেটা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর পাবি। আপাতত ফোন মার কাছে গচ্ছিত রাখবো। ক্লিয়ার? রাবিন ছেড়ে দে মা, কেঁদে বাচ্ছি টাইপের একটা হাসি দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, একদম ক্লিয়ার। ভেরি গুড। পুরো পথে রাবিন আর কোনো কথা বলল না। গালিব নিজের মতো ড্রাইভ করতে থাকলো। দুপুরের খাওয়া দাওয়া শেষে প্রতিদিন ভাত ঘুম দেওয়া তামসির অভ্যাস বলা যায়। তবে আজকে মির্জাবাড়ির পরিবেশ বড্ড হইচইপূর্ণ হওয়াতে ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না তার। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের পাশাপাশি বাড়ি সাজানোর লোকজন, কাজের লোকজন সবাই গটগট করছে। তার মধ্যে বাড়ির লোকজনগুলো তো আছেই। সব মিলিয়ে তামসির মন মেজাজ ভীষণ খারাপ। বিছানায় শুয়ে কানের ওপর বালিশ চাপা দিয়ে চোখ বন্ধ করে আছে সে। লামিয়া আর মেঘলা এসেছিল আড্ডা দেওয়ার জন্য, কিন্তু তামসি ওদেরকে ভাগিয়ে দিয়েছিল। ইস,
কেন যে ভাগিয়ে দিল সেই ভেবেই এখন আফসোস হচ্ছে তামসীর। তামু, এই তামু। নওশিনের কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল তামসী, তবে নিজের জায়গা থেকে এক চুলও সরল না। আগের মতোই চোখ বন্ধ করে রইল সে। নওশিন ঘরে ঢুকে তামসীকে এমন উপুর হয়ে পা ছড়িয়ে রাখা অবস্থায় শুয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। তামু, আরে এখন একটু ওঠ না বোন, মাগরিবের আজান হলো বলে। গালিব ভাইয়ারাও এসে গেছে, নিচে সবাই ভাইয়ার সাথে দেখা করছে, তুই যাবি না? গালিব ভাইয়া আসার কথা শুনেই চটপট শোয়া থেকে উঠে বসল তামসী। চোখে মুখে আচমকাই একটা খুশির ঝিলিক দেখা গেল তার, কিন্তু পর মুহূর্তে কি একটা ভেবে আবারও বিছানায় ধপ করে বসে শুয়ে পড়ল সে। ওর এমন কাণ্ডে হকচকিয়ে গেল নওশিন। কি রে, কি হলো তোর? এমনভাবে শুয়ে পড়লি কেন? তুমি যাও গো আপু, আমার ভাল লাগছে না। তাহলে যে লাফিয়ে উঠে বসেছিলি? তামসী ভেংসি কাটল, বলল, বিদেশ থেকে ফিরেছে তাই ভেবেছিলাম চকলেট গিফট আনবে হয়তো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো তোমার ভাইটা তো কতটা বদের হাড্ডি। তামসীর কথায় হেসে উঠল নওশিন। বসা থেকে উঠে দাঁড়ালো সে, বলল, চকলেট আনেনি ভাইয়া, দরকারি কিছু জিনিসপত্র ছাড়া কিছুই আনেনি, হয়তো এখান থেকে শপিং করে দিবে। তামসী ফের ভেংসি কেটে মুখের ওপর বালিশ রেখে ওপর হয়ে শুয়ে পড়ল। ভালো, তুমি যাও। আর শোনো, কেউ যেন আমার কাছে না আসে, ঘুম হয়নি আমার ঠিক মতো, শরীর ম্যাচ ম্যাচ করছে, রাতে খাবার খেতে যাবো একেবারে। নওশিন ঘর থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, ঠিক আছে। তামসী চেঁচিয়ে বলল, রাবিন নাও যেন না আসে বলে দিও। নওশিন কিছুটা উচ্চস্বরে আসবে না বলে জানালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো তামসী। মির্জাবাড়ির বসার ঘরে যেন চাঁদের হাট বসেছে। এতগুলো বছর পর গালিবকে পেয়ে সবাই ভীষণ খুশি। একে একে সবাই ছেলের সাথে আলাপচারিতা শেষে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। গালিবও নিজের রুমে চলে গেছে। সাইদ মির্জা, নির্ঝর মির্জা ও তৌকির মির্জা সবাই তাদের বড় ছেলের অবস্থান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। গালিব কতটা কঠোর পরিশ্রম করে লেখাপড়া করেছিল সেসব নিয়েই আলোচনা আর কি। অন্যদিকে গালিবের মা আয়মান ছেলের জন্য স্পেশাল রান্না করতে ব্যস্ত হয়ে উঠেছেন। রাবিন গিয়েছে নিজের ঘরে। লামিয়া, মেঘলা, শুভ আর রাফি নিজেদের মতো করে নওশিনের বিয়েতে কি পড়বে সেসব প্ল্যান করতে বিজি। তামসী আর নওশিন যে যার মতো নিজেদের রুমে আছে, বাকি আত্মীয়রা এখন নিজেদের রুমে। বিয়ে নিয়ে আলোচনায় মশগুল। গভীর রাত, অনেকক্ষণ ধরে পেটের ভেতর গুড়গুড় করাতে অবশেষে ঘুম ভেঙে গেল তামসীর। খিদেটা বড্ড জ্বালাচ্ছে ওকে। ঘুম ঘুম ভাবনাটা উবে যেতেই ওর মনে পড়ল রাতে কিছু খায়নি সে। সন্ধ্যায় এমন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল যে আর রাতে খাওয়া দাওয়া হয়নি। রুমের দরজাও লক করা ছিল বলে কেউ এসে ধাক্কাধাক্কি করার সুযোগ পায়নি, সেটা ভালো করেই বুঝতে পারছে তামসী। আড়মোড়া ভেঙে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো তামসী। খিদের চোটে মাথা ভনভন করছে। মেয়েটা খিদে সহ্য করতে পারে না তেমন, তাই কোনো মতে বিছানা থেকে উঠে চোখে মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল তামসী। পরনে কেবল একটা ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো। দোতলার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর একটা রুম বাদেই তামসীর রুম। তার পাশের ঘরটা ছিল গালিবের। তবে এতগুলো বছর ঘরটা খালি থাকলেও আজ সে ঘরে বাতি জ্বলছে দেখে আর চোখে একবার তাকালো তামসী। পরক্ষণে মনে পড়ল গালিব ভাইয়া ফিরেছে বাড়িতে। গোপনে লম্বা নিঃশ্বাস ফেলে গুটি গুটি পায়ে সে সিঁড়ি বেয়ে বসার ঘরে এসে পৌঁছালো। চারদিকে অন্ধকার। তামসীর হাতে ওর ফোনের স্ক্রিনের ব্রাইটনেসের আলোতে আবছা আবছা সব কিছু দেখা যাচ্ছে। সেই আবছা আলোতে রান্নাঘরে ঢুকতে যাওয়ার সময় কারো সাথে ধাক্কা লাগলো তামসীর। আচমকা এমন ধাক্কা খেয়ে কিছুটা হলেও আঁতকে উঠল সে। ফোনের লাইট অন করার আগেই চট করে রান্নাঘরের বাতিটা জ্বলে উঠল। চমকালো তামসী। ওর সামনে দাঁড়িয়ে আছে 6 ফুটের এক সুদর্শন যুবক, যে কিনা সম্পর্কে ওর চাচাতো ভাই হয়। গালিবের হাতে একটা পানির বোতল, হয়তো ফ্রিজ থেকে নিয়ে এসেছে। তামসী, পুরুষালী গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতেই ওর ভাবনায় ছেদ ঘটল। চৌকিতে সামনে তাকিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? রাত 2টার সময় কুশলাতে জানতে চাও কোন ম্যানার্সের মধ্যে পড়ে? গালিবের চোয়াল শক্ত হয়।
চোখের দৃষ্টিতেও কেমন রাগী রাগী ভাব। তামসী মাথা চুলকে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, না মানে মাত্র দেখা হলো তো সেই জন্যই জিজ্ঞেস করলাম। আপনি না চাইলে আর জিজ্ঞেস করছি না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল গালিব। তামসীকে আপাত মস্তক দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর বাবারটা কি মনে হয় কম পড়ছে? ঠিক মতো জামা কাপড় কিনতে পারছিস না মেবি। তামসী গালিবের বলা কথাটা পরপর দুবার আওড়ে নিজের দিকে তাকালো একবার। জামা কাপড় তো ঠিকই আছে, কিন্তু পরক্ষণে নিজের দিকে ভালো করে তাকাতেই লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল সে। ওড়না ছাড়া চলে এসেছিল, তার মধ্যে ইনারাও পড়েনি। লজ্জায় তামসী রান্নাঘরের দেয়ালের সাথে মিছিমিছি দুবার মাথা ঠুকল। তামসি রে, তুই কবে বড় হবি? হায় হায়, গালিব ভাইয়া ওভাবে তাকিয়েছে তোর দিকে, ওনার নজরেরও বলিহারি। সব দিকে কেন যেতে হবে? আপন মনে কথাগুলো বিড়বিড় করতে করতে রান্নাঘরে প্রবেশ করলো তামসী। ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করার পর রাইস কুকারে রাখা ভাত প্লেটে নিয়ে নিজের ঘরের দিকে এগোলো। সকাল থেকেই মির্জা বাড়িতে ব্যস্ততা লেগে আছে। আজকের দিনটা পেরুলে আগামীকাল নওশিনের বিয়ে। পাত্র রায়ান কানাডায় থাকে, ভালো জব করে। নওশিনকেও সেখানেই নিয়ে যাবে। বলা বাহুল্য, রায়হানের বাবা নির্ঝর মির্জার পরিচিত। সেই পরিচিতির সুবাদেই নওশিনকে রায়ানের সাথে সদর কানাডায় পাঠাতে ভরসা পেয়েছেন মির্জা পরিবার। সকালবেলা সবাই খাওয়া দাওয়া সেরে শপিংয়ের উদ্দেশ্যে বের হলো। যদিও বিয়ের শপিং আগেই শেষ, তবুও আজকের শপিং আলাদা, কারণ গালিব নিজ হাতে সকলকে নতুন পোশাক সহ যাবতীয় জিনিসপত্র কিনে দিবে। এবারই যে কোনো খরচের ভার প্রথম থেকেই গালিব নিজের কাঁধে তুলে নিয়েছে। বয়সে তরুণ হলেও দায়িত্ববোধে সে অনেকটাই প্রবীণ। সাভার ক্যান্টনমেন্ট পেরিয়ে সাঁই সাঁই করে দুটো গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে। প্রথম গাড়িতে আছে রাবিন, তামসী, নওশিন, গালিব ও শুভ। আর পরের গাড়িতে লামিয়া, মেঘলা, সুমাইয়া মির্জা, মির্জা বাড়ির ছোট গিন্নি আর তৌকির মির্জা। বাকিরা বাড়িতে থেকে গেছে বিয়ের কাজকর্ম সামলাতে। যদিও গালিবের বাবা বলেছিলেন সাভারের সবচেয়ে ভালো শপিং মল থেকে শপিং করতে, কিন্তু গালিব মানেনি। ঢাকায় গিয়ে কেনাকাটা করার পেছনে তার এক ধরনের আভিজাত্য বোধ কাজ করছিল। সব সময় একটু আলাদা করে সিদ্ধান্ত নিতে পছন্দ করে সে। তামু, গাড়ি চালাতে চালাতে রাবিন হঠাৎ ডেকে উঠল। তামসী, রাবিন আর নওশিন পাশাপাশি বসে আছে। গালিব ড্রাইভ করছে, শুভ তার পাশে বসা। কি? রাবিন মিটিমিটি হেসে বলল, আমাদের বিয়েতেও ভাইয়া নিশ্চয়ই এভাবে শপিং করতে নিয়ে যাবে। চোখ বড় বড় করে তাকালো তামসী। নেহাত তার পাশাপাশি বসে আস্তে আস্তে কথাগুলো বলেছে বলেই কেউ শুনতে পাচ্ছে না। তবে রাবিনের এসব দুষ্টমির খবর নওশিন ভালো করেই জানে। রাবিন না, আমি তোর মাথা ফাটাই দেব। 3 বছরের বড়, সেসব ফালতু কথা মানবো না আর আমি। তামসীর রাগি রাগি লুক দেখে রাবিন আরও অমজা পেল। ফিসফিস করে বলল, আহারে কি পাষাণ তোর হিয়া। চুপ, শয়তান পোলা একটা। তুই আমার পুকি শয়তান না মাইয়া। ভেংসি কাটল তামসী। নওশিন তাদের খুনসুটি দেখে নীরবে হাসল, কিন্তু গালিবের দৃষ্টিতে রাগ ফুটে উঠল। লুকিং গ্লাসে তাকিয়ে সে দুজনকে দেখছিল। আকস্মিক গম্ভীর কণ্ঠে বলল গালিব, রবিন। ভাইয়ের ডাকে চমকে উঠল রাবিন। ঠিক তখনই ব্রেক কষল গালিব। গাড়ি থেমে গেল। তামসী ভেবেছিল ঢাকা পৌঁছে গেছে কিনা, কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছানোর কথা তো নয়। জি ভাইয়া। শুভ, তুই কি পেছনে সিটে বস, রবিন সামনে আসুক। রাবিন থতমত খেয়ে শুভর দিকে তাকালো। শুভ মাথা নাড়ল, কিছু না বলে নেমে পেছনে গিয়ে বসল। অনিচ্ছা সত্ত্বেও রাবিন সামনে এসে বসল গালিবের পাশে। তবে মনে মনে বেশ খুশি হলো তামসী। রাবিনের এমন মজা তার মোটেও ভালো লাগে না। গাড়ি আবার চলতে শুরু করেছে, তবে এবার আর কোনো কথা নেই, সবাই চুপচাপ। গালিব লুকিং গ্লাসে একবার তামসীকে দেখে নিল, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তার চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য থাকে সবসময়। দুপুরের দিকে ঢাকা এসে পৌঁছালো ওরা। রাস্তায় জ্যামের কারণে গালিবের মেজাজ বিগড়ে আছে। বাংলাদেশের রাস্তায় এত জ্যাম হয় যে কারোরই মেজাজ বিগড়ে যেতে পারে। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে অবশেষে ওদের গাড়ি ঢুকে গেল যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে। চারদিকে গাড়ির ভিড়, সিকিউরিটি গার্ড, হর্নের শব্দ, সব মিলিয়ে কানে তালা লাগার মতো অবস্থা। গালিব নিখুঁত ভঙ্গিতে গাড়ি পার্ক করে রেখে দিল নির্দিষ্ট জায়গায়।
রাবিন আর তামসী দ্রুত নামতে গিয়ে আবার ঠেলাঠেলি শুরু করলো। দুজনে গাড়ি থেকে নেমে বকবক শুরু করতেই ইতোমধ্যেই গালিব চোখ পাকিয়ে তাকালো একবার। লিফটের সামনে ভিড়, সবাই শপিং করতেই এসেছে। লম্বা লাইন পেরিয়ে তারা উঠে এলো মলের ভেতরে। বিশাল লাইট, ঝকঝকে মেঝে, শীতল এসির হাওয়া আর একটার পর একটা ব্র্যান্ডেড শোরুম দেখে তামসীর চোখ গোল হয়ে গেল। উফ আল্লাহ, এত সুন্দর! তামসী মুখ খোলা রেখেই ফিসফিস করল। গালিব গম্ভীর দৃষ্টিতে চারদিকে তাকিয়ে সবাইকে বলল, সোজা ওঠো, ঘোরাঘুরি করার টাইম নেই। আগে কাপড়, তারপর জুয়েলারি, শেষে ফুড কোর্টে যাব। নওশিন হাসি মুখে বলল, ঠিক আছে ভাইয়া। রাবিন আর কিছু বলল না। ও ভালো করে বুঝে গেছে গালিবটা নিজে যেমন গম্ভীর হয়ে থাকে, কম কথা বলে, রাবিনকেও তেমনটা বানাতে চাচ্ছে সে। এজন্যই তামসীর সাথে একটু কথা বলতে গেলেই কেমন গল গল করে তাকাচ্ছে গালিব। তপ্ত নিঃশ্বাস ছাড়ল রাবিন। তামসী, মেঘলা ও লামিয়ার দৃষ্টি কেবল শপিং মলের আনাচে কানাচে। এত বড় শপিং মলে কখনো আসা হয়নি ওদের। তামসীর বয়স 18 পেরিয়ে গেলেও এখনও কোথাও যেতে হলে সাথে রাবিনকে নিয়েই যেতে হয় ওর। তাছাড়া সাভার থেকে ঢাকায় কখনো সেরকম আসা হয়নি ওর। শপিং মলে ঢুকে প্রথমেই ওরা মেয়েদের জামাকাপড় কিনতে গেল। গালিব চুপচাপ দাঁড়িয়ে আছে, বাকিরা নিজেদের মতো পোশাক দেখছে। গালিবের কাজ শুধু বিল পে করা। এসব পোশাক আশাক পছন্দের মধ্যে সে নিয়ে। এই তামু, ওই সবুজ রঙের শাড়িটা নিবি? ওটাতে সুন্দর লাগবে তোকে। রাবিন বেশ আগ্রহী হয়ে বলল কথাটা। নওশিন অনেকগুলো শাড়ির মধ্য থেকে সবুজ রঙের চমৎকার একখানা শাড়ি হাতে নিয়ে তামসীর গায়ে ফেলে বলল, আসলেই তো, এটাতে সুন্দর লাগছে তোকে। ইস, কি বিশ্রী! কেমন ক্যাটক্যাটে রংটা। তামু আপু, এটা নিও না। চোখ মুখ কুঁচকে ফেলে বলল মেঘলা। লামিয়া ফিক করে হেসে উঠল, কারণ রাবিন চোখ পাকিয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। শুভ চুপচাপ ওদের কাজকর্ম পর্যবেক্ষণ করছে শুধু। আপু বলল সুন্দর, রাবিন ভাইয়াও তো বলল তাই। এটা নেই? মেঘলার দিকে তাকিয়ে শুধালো তামসী। ভেংসি কাটলো মেঘলা। লামিয়া বলল, হ্যাঁ নাও, তোমাকে সুন্দর লাগবে। ওকে। হেসে বলল তামসী। গালিব আর চোখে সবকিছু দেখছিল। আচমকা গলা খাকারি দিয়ে বলল, বিয়ে নওশিনের হচ্ছে, বাকিদের এত বাছাবাছি করে শাড়ি নেওয়ার দরকার নেই। থ্রি পিস নেক, অন্যান্য পোশাক আছে সেগুলো নাও। এতটুকু মেয়ে, তাদের আবার শাড়ির কি দরকার? আকস্মিক গালিবের এমন কথায় হকচকিয়ে গেল সবাই। তামসী হাত থেকে শাড়িটা রেখে দিল। কেউ কিছু আর বলল না। সবাই চুপচাপ নিজেদের জন্য জামা কাপড় নিল শুধু। নওশিনের মনে মনে রাগ হলো। মেয়েগুলো বিয়েতেও শাড়ি পরবে না? শাড়ি হলো নারীদের আবেগ, অথচ গালিব সেই আবেগের দফারফা করে দিল। নওশিন, মেঘলা, লামিয়া ও তামসীর কেনাকাটা শেষে রাবিন ও শুভর জন্য কেনাকাটা করা হলো। তারপর বাড়ির সবার জন্য কেনাকাটা শেষ করলো গালিব। তবে নিজের জন্য কিচ্ছু নিল না সে। তৌকির মির্জা ও সুমাইয়া মির্জা নিজেদের কাজে অন্য জায়গায় গিয়েছিলেন। শপিং শেষে সবাই ফুড কোর্টের দিকে এগোল। এইবার সেখানেই মেঘলা ও লামিয়ার বাবা মায়ের সাথে দেখা হলো ওদের। সবাই মিলে হালকা খাওয়া দাওয়া করে আবারও গাড়িতে চেপে বসল। এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যা নামতেই মির্জা বাড়ি রঙিন আলোয় ঝলমল করে উঠল। চারদিক যেন উৎসবের আবেশ ভেসে যাচ্ছে। গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঝোলানো ফেরি লাইটে পুরো বাড়িটাই ঝলমলে প্রাসাদ মনে হচ্ছে। আঙ্গিনার মাঝখানে ঝাড়বাতি টাঙ্গানো হয়েছে, তার আলোয় সোনালি ঝিলিক ছড়াচ্ছে প্রতিটি কোণে। উঠোনে বসানো মঞ্চে গায়ে হলুদের মতোই হালকা সঙ্গীতের আসর চলছে। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে, বেলুন হাতে লাফাচ্ছে। চারদিকে আত্মীয় স্বজনের ছড়াছড়ি। পুরো সাভার জেলার মধ্যে এমন বিয়েবাড়ি কখনো কেউ দেখেনি। তামসী, লামিয়া ও মেঘলা সহ অন্যান্য কাজিনরা ঘরে সাজসজ্জায় ব্যস্ত। কনের হাতের মেহেদি দেওয়া শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, এখন শুধু শুকিয়ে আসছে। নওশিন আয়নার সামনে বসে আছে, চোখে মুখে এক ধরনের আবেগ হাসি ফুটে উঠেছে। পরনে তার সুন্দর থ্রি পিস, চুলগুলো খোপা করা। যদিও সারাদিন বাইরে থাকার ফলে সবাই একটু ক্লান্ত, কিন্তু তবুও ভীষণ আনন্দ করছে। বড় ডাইনিং হলে টেবিল ভর্তি মিষ্টি, কেক, ফালুদা সাজানো। বাবুর্চিরা বিরিয়ানির হাঁড়িতে মশলা দিচ্ছে, কাবাব শেকার প্রস্তুতি নিচ্ছে।
পুরো বাড়ি জুড়ে খাবারের সুগন্ধ ছড়িয়ে আছে। আগামীকাল বিয়ে, তাই রাত থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু করেছে। বারান্দা আর উঠোনে রাবিন, শুভসহ আরও ছেলেমেয়েরা মিলে হাসি ঠাট্টা করছে। মাঝে মধ্যে রাফি গান চালাচ্ছে, আবার নিজেও নাচে গানে মেতে উঠছে। এর মধ্যে আয়মান এসে তাদের বকাঝকা করছিল। চুপ কর, নইলে গালি বেশি রাগ করবে। রাবিন চুপসে গেলেও গান বন্ধ করেনি। লো ভলিউমে গান চলছে এখনও। সবচেয়ে আলাদা দৃশ্য হলো গালিবের উপস্থিতি। কালো পাঞ্জাবি আর জিন্স পরে সে বারান্দায় দাঁড়িয়ে চারদিক পর্যবেক্ষণ করছে। কে কোথায় কাজ করছে, কার কী দায়িত্ব, সব কিছু যেন তার চোখ এড়িয়ে যাচ্ছে না। কাজের ফাঁকে অনেকে এসে তার কাছে অনুমতি চাইছে, ভাইয়া এই জিনিসটা কোথায় রাখবো। গালিব মাথা নাড়ছে, আবার ফোনে অতিথিদের ব্যাপারে আলাপ করছে। আনন্দ আর ব্যস্ততার মাঝেও পরিবারের মায়েরা মাঝে মাঝে এক পাশে বসে ফিসফিস করে বলছে, কাল নরসি চলে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেই নিঃশ্বাস আবারও কান্নায় ভিজে যাচ্ছে। রাত যত গভীর হচ্ছে তত বাড়ছে আয়োজনের চাপ। অতিথিদের গাড়ি আসতে শুরু করেছে। রাত 11টার বেশি বেজেছে। এখনও গালিবের মামা মামিদের আসা বাকি। হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সবাই এর মধ্যেই খাওয়া দাওয়া করে ফেল, কারণ আগামীকাল সকাল সকাল উঠতে হবে, তাই ঘুমাতেও হবে তাড়াতাড়ি। মাঝরাতে দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল তামসির। ঘুম ঘুম চোখে অনিচ্ছা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে বিরক্ত হয়ে বলল, এত রাতে কে? তামসি, দরজা খোল। আকস্মিক এমন পুরুষালী গম্ভীর কণ্ঠে বরফের ন্যায় জমে গেল মেয়েটা। গালিব ভাইয়া, তাও এখন এত রাতে কেন? তামসির ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও সে দ্রুত বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত এক সুদর্শন পুরুষ। ভাইয়া, আপনি এখন কিছু হয়েছে? গালিব কোনো উত্তর না দিয়ে তামসির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এখান থেকে যে কোনো একটা পুরুষ আগামীকাল। কিন্তু অতিরিক্ত কথা বলা পছন্দ করি না আমি। গেলাম। গালিব নিঃশব্দে পা বাড়িয়ে চলে গেল। তামসি হাঁ করে দাঁড়িয়ে রইল শুধু। কিয়ৎক্ষণ বাদে তার হুঁশ ফিরল। দরজা আটকে দিয়ে ঘরে ঢুকলো সে। ব্যাগের ভেতর কি আছে দেখতে ব্যাগ খুলে দেখল 4-5টা শাড়ি। ভোরের আলো ফুটতেই মির্জাবাড়ি যেন নতুন প্রাণ ফিরে পেল। সারারাত সাজসজ্জা, রান্নাবান্নার প্রস্তুতি চলার পর আজকের দিনটা আলাদা, কারণ আজ নওশিনের বিয়ে। সকাল হতেই মির্জাবাড়িতে কোলাহল শুরু হয়ে গেল। ইতোমধ্যে সকল আত্মীয় স্বজনরা এসে গেছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিয়েবাড়ির বিভিন্ন দিক সামলাচ্ছে। দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে এসে গালিব বাড়ির চারদিক একবার ঘুরে দেখল। কর্মচাঞ্চল্যে ভরা এই দুপুরটা যেন তাকে আরও গম্ভীর করে তুলল। মাথায় দায়িত্ব, চোখে এক ধরনের অদৃশ্য টেনশন। নিজের বোনের বিয়ে বলে কথা, সব কিছু ঠিকঠাক হওয়া চাই তার। তাই বাবা চাচাদের থেকে নিজেই বেশি দায়িত্ব নিয়ে বসে আছে। রান্নাঘর থেকে ভেসে আছে মশলার ঘ্রাণ। বাবুর্চিরা বিশাল হাঁড়িতে বিরিয়ানি বসিয়েছে। কাবাবের শিকগুলো গরম কয়লার ওপর সাজানো। ডাইনিং হলে লম্বা টেবিলে সাজানো হচ্ছে মিষ্টি, ফালুদা, পায়েস, নানা রকম খাবার দিয়ে ভরে উঠেছে জায়গাটা। আসরের নামাজ শেষে বিয়ে, সেই অনুযায়ী সব কিছু গোছগাছ হচ্ছে। সময়টা এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে। নওশিনের ঘরে এখন সাজসজ্জার ব্যস্ততা। কাজিনরা সবাই মিলে নওশিনকে ঘিরে রেখেছে। মাত্র নওশিনের সাজগোজ কমপ্লিট হয়েছে। লাল টুকটুকে বেনারসি পরে ভীষণ মিষ্টি লাগছে তাকে। নওশিন আয়নার সামনে বসে আছে, চোখে যেন একসাথে আনন্দ আর বিষণ্ণতা। একদিকে যেমন নতুন জীবনের উদ্দীপনা, অন্যদিকে আপনজন ছেড়ে দূরে চলে যাওয়ার বেদনা। এসব ভেবেই মাঝে মধ্যে মন খারাপ লাগছে ওর। তামসি, লামিয়া ও মেঘলার সাজগোজও আগেই শেষ হয়ে গিয়েছিল। মজার কথা হলো, গতকাল রাতে গালিব লামিয়া ও মেঘলার ঘরেও শাড়ি দিয়ে এসেছিল, কিন্তু ওদের জন্য মাত্র 2টো শাড়ি বরাদ্দ ছিল, আর তমসির বেলায় ছিল 5টা। নওশিনের বান্ধবী মল্লিকা মাঝে মধ্যে ফিসফিস করে কিছু একটা বলছে ওকে, তাতে বেশ লজ্জা পাচ্ছে নওশিন। বিষয়টা দৃষ্টিগোচর হতেই গলা খাকারি দিয়ে বলল মেঘলা, তোমরা এত কি বলছো? হ্যাঁ, মল্লিকা হেসে বলল, ওসব 18+ কথাবার্তা তোদের শোনার বয়স হয়নি। ভেংচি কাটল মেঘলা। তামসি ফিক করে হেসে উঠল। তাহলে আমাকে বলো, কারণ আমার বয়স 18+। নওশিন হেসে বলল,
বেশি পেকেছিস তুই। এরপর তো তোরই সিরিয়াল। তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত বিয়ে দিচ্ছে না। তামসী মুখখানা গোমড়া করে বলল, বিয়ে করার এক আকাশ পরিমাণ শখ আমার, সেখানে গ্রাজুয়েশন নামক উৎকট ঝামেলার কোনো হস্তক্ষেপ আমি মানব না। তার আগেই বিয়ে করতে চাই আমি। ওর কথা শুনে লামিয়া মেঘলা শব্দ করে হেসে উঠল। নওশিন তামসীর মাথায় গাঁটটা মেরে বলল, বিয়ে করবি? হ্যাঁ। বিয়ে করে কি করবি? সবাই যা করে তাই করব। দিনের বেলা ঝিগিরি করব, আর রাত হলে বরের সাথে রোম্যান্স। শরম করে আমার। তামসীর কথায় ঘর জুড়ে হাসির রোল উঠল। এর মধ্যে রাফি, রাবিন ও শুভ এলো। রুমে ঢুকেই এমন হাসাহাসি দেখে রাবিন বলল, কি হয়েছে গো? তোমার বোনের বিয়ে হবে। তামসীর কথায় আবারও হেসে উঠল সবাই। রাবিন চোখ টিপ্পনি কাটল। তুই চাইলে তোরও বিয়ে হতে পারে। থাম তোরা, আগে আমার বিয়ে হোক, তারপর তোদেরও সিরিয়াল আসবে। সবগুলো এত পাকা। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নওশিন। রাফি ও শুভ নওশিনকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখছিল এতক্ষণ। শুভ বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু, মাশাআল্লাহ। ভাইয়ের প্রশংসায় মাথা নিচু করে ফেলল নওশিন। হেসে বলল, দোয়া করিস ভাই। তোমার জন্য দোয়া চেয়ে নিতে হবে। নওশিন হেসে শুভর মাথায় হাত বুলিয়ে দিল। আসরের আজান দিচ্ছে, চারদিকে আজানের ধ্বনি মুখরিত হচ্ছে। মির্জা বাড়িতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। সব কিছু ঠিকঠাক আছে কিনা সেসব দেখে নিচ্ছেন নির্ঝর মির্জা। আয়মান, সোমাইয়া মিলে রান্নাবান্না সহ ঘরের যাবতীয় কাজকর্মের তদারকি করলেন আরেকবার। বরপক্ষ কল করেছিল, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তারা। গালিব কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে গেটের কাছে। অতিথিদের অভ্যর্থনা করছে নিখুঁত ভদ্রতায়। সবাই গালিবকে দেখে মুগ্ধ হচ্ছে যেন। ৩২ বছর বয়সে এই ভদ্রলোক যেন মির্জা পরিবারের আসল কর্ণধার। এদিকে নওশিন ঘরে একা একা বসে আছে। লামিয়া, মেঘলা, তমসী, রাফি, রাবিন, শুভ সবাই বর আসার অপেক্ষায় গেটের মুখে অপেক্ষা করছে। এমনকি নওশিনের বান্ধবীরাও গেছে সেখানে। নওশিনের মনটা খারাপ। বিয়ে করেই সুদূর কানাডায় পাড়ি জমাতে হবে তাকে। একদিকে নতুন জীবনের আনন্দ, অন্যদিকে প্রিয়জনদের থেকে দূরে চলে যাওয়ার বেদনা। সব কিছু মিলে মিশ্র অনুভব হচ্ছে তার। শুরু দেখুন, ইচ্ছে থাকলে সবটা দেখাবি, একটু একটু বের করে লোকের মাথা নষ্ট করবি না। এত লোকজনের মধ্যে আচমকা এমন কথা শুনে চমকালো তামসী। চারপাশে সবাই যে যার মতো ব্যস্ত। গালিব দাঁড়িয়ে আছে তামসীর পিছনে। তামসী ওর দিকে তাকালো। গালিবের বলা অপমানজনক কথাটা কানে বাজছে শুধু। এটা কেমন কথা ভাইয়া? নিচের দিকে তাকা। তামসী নিজের দিকে তাকালো। সব কিছুই তো ঠিকঠাক লাগছে, তবুও কেন গালিব ভাইয়া এমন কথা বললেন সেটাই বুঝলো না সে। কি হয়েছে? গালিব কোনো কথা না বলে তামসীর হাত ধরে টানতে টানতে দোতলায় নিয়ে গেল। দোতলার দ্বিতীয় ঘরটা গালিবের, সেখানেই গিয়ে ঢুকলো দুজন। তামসী এতটাই অবাক হয়েছে যে গালিবকে কোনো বাধা পর্যন্ত দেয়নি। রুমে ঢুকে খুব জোরে সোরে দরজাটা আটকে দিল গালিব। তামসীকে আয়নার সামনে দাঁড় করিয়ে হিস হিসিয়ে আওড়ালো। শাড়ি পরলে কোমর দেখা যাবে কেন? যদি কোমর দেখাতে ইচ্ছে করে তবে ভালো করে দেখা, সবাই হাঁ করে দেখুক। সহসাই তামসীর চোখ ছলছল করে উঠল। অপমান, লজ্জা ঘিরে ধরেছে তাকে। গালিব থামল না। শক্ত হাতে তামসীর চুলগুলো একপাশে সরিয়ে রেখে বলল, ব্লাউজের গলা এমন যে পুরো পিঠ দেখা যাচ্ছে, তাহলে ব্লাউজ পরা দরকার কি? বিনা ব্লাউজে শাড়ি পরতিস আর আকর্ষণীয় লাগতো। তামসী মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলতে শুরু করেছে। সত্যি বলতে তামসী কখনো বিষয়গুলো এভাবে দেখেনি। ওর কাছে এগুলো জাস্ট ফ্যাশনের অংশ। তাছাড়া বাড়ির লোকজনও কখনো এসব নিয়ে কিছু বলেনি ওকে। কিরে, কথা বলছিস না কেন? গায়ে লাগলো? তামসী চুপ করে রইল। সত্যি বলতে অপমানের থেকেও লজ্জা বেশি লাগছে। গালিব যে তাকে এভাবে দেখেছে সেটা ভেবেই অস্বস্তি হচ্ছে ওর। তামসীকে চুপ করে থাকতে দেখে গালিব ওকে নিজের থেকে ফেরালো। শক্ত করে থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে ধরল তামসীর। লিসেন, ভবিষ্যতে যদি তোকে কখন এইভাবে চলাফেরা করতে দেখি তাহলে ওই দিন মেরে সিদ্ধ করে দেব, এক থাপড়ে সবগুলো দাঁত ফেলে দেব। এখন চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিবে আর শাড়ি ঠিক মতো পরে বাইরে আসবে। বরপক্ষ এসছে, বাইরে আওয়াজ শোনা যাচ্ছে, আমি গেলাম। তামসীকে ছেড়ে দিল গালিব।
তামসী আগের মতোই চুপ করে দাঁড়িয়ে আছে। গালিব দরজার দিকে এগোলো, তারপর আবার পেছন ফিরে তামসীকে দেখল। মেয়েটা কাঁদছে। বিরক্তিতে চ জাতীয় শব্দ করে তামসীর কাছে এগিয়ে গেল গালিব। তামসী, আমার দিকে তাকা। তামসী খুব অস্বস্তি নিয়ে গালিবের দিকে তাকালো। গালিব 2 হাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিল। তাতেই আরও পেয়ে বসলো মেয়েটা। শব্দ করে কেঁদে উঠল এবার। গালিবের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তাতে। তামসীকে আহ্লাদ দিলেই যে পেয়ে বসে তা ওর অজানা নয়। কাঁদিস না, আগামীকাল অনেকগুলো বেলুন কিনে দেব, আর আইসক্রিম, চকলেটও। সত্যি দিবেন? এতক্ষণে মুখ খুলল তামসী। গালিব যদিও হাসে না খুব একটা, তবে এখন তার ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা দেখা দিল। তামসীর মাথায় হাত বুলিয়ে দিল সে। হ্যাঁ সত্যি, 3 সত্যি। ঠিক আছে। যা বললাম তাই করিস, তারপর গেটের কাছে চলে আসিস। যাচ্ছে। আমি 5 মিনিট পর রুমে গিয়ে শাড়ি ঠিক করে আসছি। হ্যাঁ, এখানেই কর, রুমে গেলে লেট হবে। ওকে ওকে। হুম। গালিব এতটুকু বলে রুম থেকে বেরিয়ে গেল। তামসী দরজা আটকে শাড়ি ঠিক করে পরতে শুরু করলো। গালিব ভাইয়া বরাবরই এমন, তামসীকে বকবে, তারপর আবার ঘুষও দেবে। তবে বকা খেয়েই লাভই হলো, কত কিছু পাওয়া যাবে এখন। এসব ভাবতে ভাবতে শাড়ি ঠিকঠাক করে ঘর থেকে বেরোলো তামসী। বর এসেছে, সবাই সেই নিয়ে ব্যস্ত। কাজী সাহেবও উপস্থিত। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কার্যক্রম শুরু হবে। ওরা সব কাজিনরা এক পাশে দাঁড়িয়ে আছে। রাবিন অনেক সময় ধরে তামসীকে দেখছিল। হুট করে দুজনের চোখাচোখি হতেই ভেংসি কাটল তামসী। ওদিকে রাফি আছে খাবারের অপেক্ষায়, কখন বিয়েটা শেষ হবে আরও কখন খেতে বসবে, এটাই ওর একমাত্র চিন্তার বিষয় এখন। মেঘলা বিষয়টা ভালো করেই বুঝতে পেরেছে, তাই রাফিকে জ্বালাতন করার সুযোগ মিস করতে চাইল না মেঘলা। লামিয়াকে অন্যদিকে সরিয়ে দিয়ে ও নিজে গিয়ে রাফির পাশে দাঁড়ালো। ভাইয়া, ফিস ফিস করে ডাকলো মেঘলা। রাফি ভ্রুকুসকে ইশারায় জিজ্ঞেস করলো, কি? খিদে পেয়েছে। কেন খাবার দিবি? তুমি এত ছোট। চোখ পাকালো রাফি, বলল, এই কটকটি চুপ, সব সময় শুধু আবার খাওয়া নিয়ে কথা বলি। খাওয়া দাওয়া ছাড়া কি আছে তোমার জীবনে? কলেজে পড়েছো, তোমার গফও তো নাই। রাফি মেঘলার পিঠে এক ঘুষি মেরে বলল, আমার তো জিএফ নাই, কিন্তু তুই চাইলে আমি গালিব ভাইয়াকে বলে তোর জন্য ভালো মন্দের ব্যবস্থা করতে পারি। ভাইয়াকে বলবো? তুই কী সব বলছিস আমাকে? শুকনো ঢোক গিলল মেঘলা। লামিয়াকে আবারও ঠেলে রাফির পাশে এনে দাঁড় করিয়ে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো সে। আর কোনো কথাই বলল না। যখন পরেছিস শাড়ি, মনে হলো আমিও হতে পারি তোর জন্য রোমিও জুলিয়েট। আর যা যা বাকি তুই একবার বল, রাজি। করবো না দেরি, ডাকবো আমি তাড়াতাড়ি কাজী। তামুরে, তামু। রাবিন আর একটু গান গাইবার আগে তামসী ওর মুখ চেপে ধরল। রাগে কটমট করে তাকিয়ে বলল, তোর ভাইকে বলে তোর হাত পা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো আমি। শয়তান পোলা, সবসময় ফাজলামো। না ময়নার মা, না, তুই এমন করিস না। আমি জানি তুই এত পাষাণ না, দয়া করে এই জল্লাদকে কিছু বলিস না। তামসীর হাত ধরে বিনতিভাবে বলল রাবিন। তাতে যেন বেশ মজাই পেল তামসী। ও কিছু বলতে যাবে, এর মধ্যেই বিয়ের কাজ শুরু হলো। রাবিনের হাত সরিয়ে দিয়ে সেদিকে মনোযোগ দিল তামসী। কিছুক্ষণের ব্যবধানে নওশিনের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। সবাই নবদম্পতির জন্য মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করলেন। গত কয়েকদিনের আনন্দ যেন হঠাৎ করেই বিরহে রূপ নিল। মির্জাবাড়ির সকলের মন এখন ভারাক্রান্ত। সকলের চোখ ছলছল করছে। খাওয়া দাওয়া শেষ হলেই নওশিনকে নিয়ে চলে যাবে জামাই। তবুও এই সত্যি মেনেই চলতে হবে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সকলে খাওয়া দাওয়ার জায়গার দিকে গেল। বিয়ে বাড়িতে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। কেউ কেউ এর মধ্যেই খাওয়া দাওয়া সেরে বসে আছে, আবার কেউ কেউ খাচ্ছে। রাফিও আছে তাদের দলে। লামিয়া আর শুভ খাওয়া শেষে নিজেদের মধ্যে কথা বলছে। মেঘলা রাফির পাশে চেয়ারে বসে আছে। মাঝে মধ্যে রাফিকে খাওয়া নিয়ে খোঁচা দিচ্ছে। রাফি যদিও মেঘলার কথায় বিশেষ পাত্তা দিচ্ছে না। তার সমস্ত ধ্যান ধারণা জুড়ে এখন কেবল রোস্ট, পোলাও, ফিরনি, বিরিয়ানি সহ অন্যান্য খাবার দাবার। ভাবি। সুমাইয়ার ডাক শুনে আঁচল দিয়ে দ্রুত চোখ মুছে ফেললেন আয়মান। হ্যাঁ বলো সুমাইয়া। সুমাইয়া আয়মানের মনের অবস্থা বুঝতে পারছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, একটু পরই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাও একেবারে দেশের বাইরে।
কবে দেখা হবে আবার জানে না। দেশে থাকলে যখন তখন চোখের দেখা তো দেখা হতো। গালিব বলছিল নওশিনের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা দিয়েছে, যাতে নতুন জায়গায় গিয়ে টাকা পয়সা লাগলে খরচ করতে পারে, কারোর কাছে টাকা চাইতে গিয়ে যেন বিড়ম্বনার শিকার না হতে হয় আর কি। আয়মান মিলান হাসলেন। গালিব তার সোনার টুকরো ছেলে, সব দিকে খেয়াল তার। ছেলেটা যদি একেবারে দেশে থেকে যেত তবে ভালোই হতো। এসব ভেবে ফের দীর্ঘশ্বাস ছাড়লেন আয়মান। ভালো করেছে। ওদিকের কি খবর? নওশিন নতুন জামাইয়ের খাওয়া দাওয়া হলো? হ্যাঁ ভাবি, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমরা কয়েকজন বাকি। ঠিক আছে, তোরাও গিয়ে খেয়ে নে। সুমাইয়া অনুরোধের সুরে বললেন। আপনিও খেতে চলুন ভাবি। আমার ইচ্ছে করছে না সুমাইয়া। ঠিক আছে। সুমাইয়া আর কিছু বললেন না কিংবা বেশি জোরও করলেন না, কারণ এই মুহূর্তে নওশিনের মায়ের মন বড্ড খারাপ হয়ে আছে। মেয়ের চলে যাওয়াকে ঘিরেই এই মন খারাপ। গালিবকে বারবার দরজার দিকে নজর বোলাতে দেখে তৌকির মির্জা ওর দিকে এগোলেন। স্বভাবের দিক থেকে তৌকির মির্জা হাসি খুশি বেশ। গালিব, কিছু হয়েছে বা কারো আসার কথা আছে? এভাবে দরজার দিকে কি দেখছিস এত? ছোট চাচার প্রশ্নে মুচকি হাসল গালিব। গালিবের মুখে হাসি দেখা হলো এক বিরল ঘটনা, তাই তৌকির মির্জার বুঝতে অসুবিধা হলো না বিশেষ কিছু হবে হয়তো। হ্যাঁ চাচু, একজন বন্ধু আসবে, মাত্র কল করেছিল, বলল 5 মিনিটের মধ্যে আসছে। বিজি ছিল, সেজন্য আগে ভাগে আসতে পারেনি, শুধুমাত্র দেখা করতে আসবে। বাহ, তার নাম কি তোর বন্ধু? তেজরিন খান আরিশ। ব্রো উঁচিয়ে বললেন তৌকির। ও, খান ইন্ডাস্ট্রির তেজরিন খান আরিশ একজন সফল বিজনেসম্যান, সে দেশের শীর্ষ বিজনেসম্যানদের একজন। গালিব কিছু বলবে তার আগেই দরজার দিকে দৃষ্টি গেল ওর। দরজা পেরিয়ে এদিকে এগিয়ে আসছে আরিশ, পরনে গাঢ় কালো শার্টের ওপর ফিটিং কোট, চুলগুলো জেল দিয়ে ব্র্যাক ব্রাশ করা, যেন প্রতিটি লক জ্বলজ্বল করছে। লম্বা দৃঢ় পদক্ষেপে হাঁটতে থাকা মানুষটার চোখে সেই চিরচেনা তেজ, ঠোঁটে হালকা বাঁকা রেখা, তার উপস্থিতিটাই আভিজাত্য আর কর্তৃত্বের মিশ্রণ। কোনো ভিড়ের মধ্যে গেলেও আলাদা করে চোখে পড়বে এমন এক ব্যক্তিত্ব। গালিব তৌকির মির্জা এগিয়ে গেলেন আরিশের দিকে। গালিবকে দেখে মুচকি হাসল আরিশ, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতেই এগিয়ে এলো গালিব। হ্যাঁ আরিশ, হোয়াটসঅ্যাপ? কত বছর পর দেখা হলো আমাদের। আই এম ফাইন, তোমার খবর কি? আই এম অলসো ফাইন। শুনলাম সামনে তোমার বিয়ে, ভাগ্যবতীটি কে? কথাটা শুনে ঠোঁট কামড়ে হালকা হাসলো আরিশ। ভেতরে ভেতরে মনে মনে বলল, ভাগ্যবতী নয়, বরং দুর্ভাগ্যবশতই সে আমার জীবনে জড়িয়ে পড়েছে। কাজিন মিস্টার? সংক্ষেপে উত্তর দিল সে। আরিফের কথায় গালিবের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাজিন, শুভকামনা রইল বন্ধু। এরপর গালিব আরিশকে পাশের একজনকে দেখিয়ে পরিচয় করিয়ে দিল। আচ্ছা শোনো, উনি আমার ছোট চাচু, মিস্টার তৌকির মির্জা। গালিব পরিচয় করিয়ে দেওয়াতেই তৌকির মির্জা খুশি মুখে হাত বাড়ালেন। আরিশও ভদ্রভাবে তার সাথে হ্যান্ডশেক করল। চোখে মুখে তৌকির মির্জার কৌতূহল, এই যুবকটি এত বড় বিজনেসম্যান। কিছু সৌজন্যমূলক কথোপকথনের পর গালিব আরিশকে নিয়ে এগোলো নতুন বরবৌদের টেবিলের দিকে। চারপাশে আলোর ঝলকানি, ফুলের গন্ধ আর উৎসবের কোলাহল মিলেমিশে যেন রাজকীয় পরিবেশ তৈরি করেছে। নওশিনের সামনে গিয়ে থামল তারা। আরিশ গাম্ভীর্য রেখেই বরকে সংক্ষিপ্ত অভিনন্দন জানালো। তারপর নওশিনের হাতে সুন্দরভাবে মোড়ানো উপহারের বাক্সটি তুলে দিল। নওশিন হালকা হাসিতে ধন্যবাদ জানালেও আরিশের চোখে তেমন কোনো আবেগের ছাপ দেখা গেল না। উৎসব মুখর ভিড়ের ভেতরেও আরিশের ব্যক্তিত্ব যেন আলাদা আভা ছড়াচ্ছিল। কিন্তু কারো সাথে বেশি সময় না কাটিয়ে আনুষ্ঠানিকতা সেরে আরিশ গালিবের সাথে কথা বলে বেরিয়ে গেল। ঠিক কিছুক্ষণ আগেই নওশিন মির্জা বাড়ির চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে এগিয়েছে। স্বামী শ্বশুরের সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মির্জা বাড়ির পরিবেশ এখন থমথমে হয়ে গেছে। সবাই চুপচাপ নিজেদের মতো কাজ করছে। কেউ নিজের ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ রান্না করা খাবারগুলো ঠিকমতো ফ্রিজে রাখার পাশাপাশি সকল রান্নাঘর গুছিয়ে রাখছে। সারাদিনের ক্লান্তিতে শরীর খারাপ লাগছে তামসির। প্রচুর লাফালাফি করেছে আজ। এমনিতেও কোমরে পেটে মৃদু ব্যথা ছিল।
এখন সেটা আরও বৃদ্ধি পেয়েছে। ঘরে ঢুকেই শাড়ি খুলে কোনোমতে শরীরে অন্য পোশাক জড়িয়ে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়েছিল তামসী। কিন্তু এখন গোসল না করলেই নয়, কারণ গোসল করলে শরীর ও মন দুই ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। বিছানা ত্যাগ করে সোজা ওয়াশরুমের দিকে এগোলো তামসী। এদিকে সারাদিন বিয়ের ঝামেলা পোহাতে গিয়ে তামসীর জন্য চকলেট ও অন্যান্য জিনিসপত্র আনতে দেরি হলো গালিবের। হাতে চকলেট, আইসক্রিম ও বেলুন নিয়ে তামসীর ঘরের দিকে এগোচ্ছে সে। গালিব রুমের দরজা খুলতে যাবে তখনই খেয়াল করলো দরজাটা ভেতর থেকে আটকানো নয়, হাত খোলা অবস্থাতেই আছে। দুবার টোকা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে, কিন্তু চারপাশে তাকিয়ে দেখলো তামসী নেই। ভ্রু কুঁচকে সন্দিগ্ধভাবে ঘরটা পরখ করতে না করতেই হঠাৎ ওয়াশরুমে দরজা খুলে যাওয়ার শব্দ হলো। ওইদিকে চোখ পড়তেই গালিব থমকে দাঁড়ালো। তামসী ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝাড়ছে, কপাল থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ভেজা ওড়না এলোমেলোভাবে শরীরে পেঁচানো, কাঁধ থেকে বারবার গড়িয়ে পড়তে চাইছে তা। বুকের কাছে আঁকড়ে ধরে রাখলেও পাতলা কাপড় ভেতরের আকার অস্পষ্টভাবে ফুটে উঠেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা গালিবের দিকে। তামসীর ঠোঁট কেঁপে উঠছে, দম নিতে কষ্ট হচ্ছে যেন। ভয়ে নয়, বরং আচমকা গালিবের সামনে পড়ে যাওয়ায় লজ্জায় বরফের মতো নিস্তব্ধ হয়ে গেল সে। গালিবও প্রথম মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল, তার গলা শুকিয়ে এলো। বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত বেগে ধকধক করতে লাগলো। কিন্তু ঘটনাটির আকস্মিকতায় টের পেয়ে যেন বাস্তবতায় ফিরল গালিব। দ্রুত দরজা আটকিয়ে দিল সে, কাউকে যেন কিছু দেখাতে না পারে। সেই মুহূর্তে তামসীর হুঁশ ফিরল, মুখ লালচে হয়ে উঠেছে। চোখ নামিয়ে নিয়ে আবারও দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল সে। পেছনে দাঁড়িয়ে থাকা গালিব শ্বাস আটকে ফেলা এক অদ্ভুত অনুভূতিতে ডুবে গেল। চোখের সামনে ভেজা, অগোছালো তবুও ভয়ঙ্কর সুন্দর তামসীর ছবিটা যেন মনের ভেতর চিরকালের জন্য গেঁথে বসল। গালিব দরজা আটকে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল কয়েকবার। ওদিকে ওয়াশরুম থেকে ঢুকে দেয়ালের সাথে কয়েকবার মাথা ঠুকলো তামসী। ঘরের দরজাটা যে খুলে রেখে এসেছিল সেটাও মনে ছিল না, আর গোসল করতে যাওয়ার সময় পোশাক আশাক নিয়ে ওয়াশরুমে ঢোকার কথাও মনে ছিল না। এত ভোলামন হলে চলে? তামসী? গালিবের পুরুষালী গম্ভীর কণ্ঠে তামসীর মন শরীর কেঁপে উঠল। কি হলো একটু আগে? ছি ছি, তামসী কিভাবে কথা বলবে গালিবের সাথে? ওভাবে বলদের মতো দরজা খুলে রেখেছিস কেন? রেখেছিস তো রেখেছিস, তার উপর এইভাবে বের হয়েছিল কোন আক্কেলে? তামসীর কান্না পাচ্ছে এবার। কি লজ্জাজনক কথাবার্তা এবং আলোচনা। গালিবের চোখ লাল হয়ে গেছে, রেগে আছে সে। তার মধ্যে তামসীর নীরবতা আরও রাগিয়ে দিচ্ছে তাকে। কথা বল, বলদি। তামসী চুপ করে রইল। গালিবের হঠাৎ কি হলো কে জানে। সে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে তামসীর হাত ধরে বাইরে বের করে আনলো। মেয়েটা লজ্জা ভয়ে মাথা নিচু করে রেখেই বলল, দয়া করে পরে বকাবকি করবেন, এখন আপনি আসুন। তামসীর হাত ছেড়ে দিল গালিব। সত্যি এতক্ষণে তার রুম ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। গালিব নিজের কাজে নিজেই বিরক্ত হলো। তামসীর হাত ছেড়ে দ্রুত পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গালিব চলে যেতেই তামসী গিয়ে দ্রুত দরজা আটকে ফেলল। তারপর বিছানায় বসে লম্বা লম্বা কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করার পর ভেজা ওড়না সরিয়ে পোশাক পরে নিল সে। তারপর চুল মুছে বিছানায় শুয়ে পড়ল। বিছানার একপাশে চকলেট, আইসক্রিম আর বেলুনগুলো পড়ে আছে। গালিব যে এগুলোই দিতে এসেছিল সেটা ভালো করেই বুঝতে পেরেছে তামসী। কেন যে এমন বলদামি করলো সে ভেবেই নিজের চুলগুলো টেনে দিল একবার। তারপর আইসক্রিমের বক্স খুলল। আহ, কি সুঘ্রাণ! তামসী হুট করেই সব কিছু যেন ভুলে গেল। আইসক্রিমের বক্স থেকে আইসক্রিম খেতে লাগলো সে। আজকের সকালটা অদ্ভুত নিস্তব্ধ। মির্জাবাড়ি যেই না কালকের হাসি খুশির কলরবে ভরেছিল, আজ যেন হঠাৎ ফাঁকা হয়ে গেছে। কোথাও কারো হাঁক ডাক নেই, রান্নাঘরেও নেই সেই ব্যস্ততার শব্দ। যেন বাড়িটার বুকের ভেতর থেকে এক টুকরো আলগা হয়ে কোথাও হারিয়ে গেছে। তামসী, মেঘলা, লামিয়া তিনজনেই নিজের ঘরে চুপচাপ। হাসি মশকরার বদলে সবার চোখে টান টান শূন্যতা। বিশেষ করে লামিয়া ও নওশিনের খুব কাছের ছিল, তাই মাঝে মাঝে খালি বিছানার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছে। নওশিনের মা ভোর থেকে বারবার নওশিনের ঘরে ঢুকছেন।
বিছানায় হাত বুলিয়ে দিচ্ছেন, কাপড় গুছিয়ে রাখছেন, যেন মেয়ে এখনও এখানেই আছে। চোখ লাল হয়ে উঠেছে কেঁদে কেঁদে। তবু বাইরে আসলে জোর করে হাসি চাপেন, যাতে অন্যদের মন খারাপ না হয়। তবে সকলেই জানে, বোঝে নওশিনের অনুপস্থিতি আয়মানকে কতটা কাতরাচ্ছে। দুপুরবেলা সবাই খেতে বসেছে, তবে তামসী নিজের ঘরেই আছে। গালিব খাবার খেতে বসেও বেশিক্ষণ থাকতে পারছে না। নীরবতার ভার যেন ওর ভেতরটা কেটে যাচ্ছে। কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে ফিরে আসার পর থেকেই তার মন খারাপ লাগছে। নওশিনকে এয়ারপোর্টে গিয়ে দেখে এসেছিল গালিব। রাবিন তার পাশের চেয়ার টেনে বসলো মাত্র। লামিয়া, তামু খেতে এলো না? জিজ্ঞেস করলো রাবিন। গালিবের যেন টনক নেড়ে উঠল। গতকাল রাতের ঘটনার জন্যই হয়তো তামসী গালিবের সামনাসামনি হওয়ার ভয়ে নিজেকে আড়াল রেখেছে। আমি জানি না ভাইয়া, আপু তো বললো পরে খাবে। রাবিন মাথা চুলকে নিয়ে সুমাইয়া মির্জাকে বলল, কাকিমা, আমি গিয়ে তামুকে নিয়ে আসছি। সুমাইয়া মাথা নেড়ে সম্মতি জানালেন। তবে চোয়াল শক্ত হয়ে গেল গালিবের, কিন্তু কিছু বলতেও পারল না। রাবিন বসা থেকে উঠে দোতলার দিকে এগোলো। বিছানায় উপর হয়ে শুয়ে আছে তামসী। নওশিন আপুকে সেও ভীষণ মিস করছে। এতদিন কত মজা করেছিল তার বিয়ে নিয়ে, অথচ বিয়ের পরপরই মানুষটা কত দূরে চলে গেল ভেবেই কান্না পাচ্ছে তামসীর। তামু, ওই তামু। রাবিনের গলা শুনে নিজেকে স্বাভাবিক করে নিল তামসী। গলা উঁচিয়ে শুধালো, কি হয়েছে? দরজা খোল মাতারি, দিন দুপুরে কেউ দরজা আটকে রাখে? ঠোঁট উল্টে তপ্ত নিঃশ্বাস ছাড়ল তামসী। দরজা আটকে রাখাটা আগের রপ্ত করে নিলে আজকে এভাবে ঘরে বসে থাকতে হতো না। রাবিন তামসীর কোনো সারা শব্দ না পেয়ে দরজায় ঠক ঠক আওয়াজ করে বলল, কি রে ভাই, তোর কি হয়েছে? খোল না দরজা, চল একসাথে যাই। তুমি যাও ভাইয়া, আমি একটু পর আসছি। রাবিন কিছু বলতে যাবে তার আগেই কারো হাঁটার শব্দ শুনতে পেল। পেছন ফিরে তাকালো রাবিন। গালিব আসছে এদিকেই, হয়তো নিজের ঘরেই যাবে। রাবিন আবারও নিজের কাজে মনোযোগ দিল। এত দাম দেখাইবেন না তামসী আপা, আপনাকে আমি এত দাম দিব নট। দরজা খুলে দিন জলদি। বিরক্তি চরম পর্যায়ে পৌঁছালো তামসীর। রাবিনটা সবসময় এমন করে, কখনো তো বোঝা উচিত বিপরীত দিকের মানুষটা হয়তো একা থাকতে চাইছে। আমি খাবো না, পরে খেয়ে নিব। আর আর যেন আমাকে ডাকাডাকি না করা হয়। তামসীর গম্ভীর কণ্ঠে দমে গেল রাবিন। এর মধ্যে গালিব এসে দাঁড়ালো ওর পেছনে। তুই গিয়ে খেয়ে নে, আমি দেখছি তামসীকে, যা। রাবিন কেবল মাথা নাড়ল, তারপর দ্রুত পা চালিয়ে সিঁড়ির দিকে এগোলো সে। গালিব ভালো করেই বুঝতে পারছে তামসীর মনের অবস্থা। হাসি খুশি মেয়েটা একদিনের মধ্যে নিজেকে কেমন গুটিয়ে ফেলেছে ভেবে গালিবের খারাপ লাগছে, কিন্তু তারও বা কী করার ছিল। ইচ্ছে করে তো কিছুই করেনি। গালিব লম্বা নিঃশ্বাস ছাড়ল। দরজায় পরপর অনেকবার ঠকঠক আওয়াজ করল। তামসী ভাবল রাবিন এখনও দাঁড়িয়ে আছে আর নক করে যাচ্ছে। বিরক্তি এখন রাগে এসে পৌঁছেছে। তামসী বসা থেকে উঠে খুব তাড়াহুড়ো করে দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই গালিবকে সামনে দেখে থমকে গেল মেয়েটা। দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। কারো মুখেই কোনো কথা নেই। তবে গালিব নড়ে চড়ে উঠল। তামসীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হুট করেই রুমে ঢুকে দরজা আটকে দিল সে। তামসী চমকালো, তবে কিছু বলল না, আগের মতো দাঁড়িয়ে রইল। গালিব তামসীর হাত ধরল। তামসী যেন মৃদু কেঁপে উঠল তাতে। গালিবের রুক্ষ হাতের স্পর্শ যেন তামসীর কাছে আজ অন্যরকম অনুভূতি হলো। তবে এই অনুভূতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে গালিবের থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলল তামসী। কিছু বলবেন? তামসীর গম্ভীর কণ্ঠ গালিবের ঠিক সহ্য হলো না। গলা খাকারি দিয়ে উঠল সে। শার্টের হাতটা ফোল্ড করতে করতে বলল, তোর কি হয়েছে? আমার তো কিছু হয়নি। তাহলে তোতলামো বন্ধ করে স্পষ্ট করে কথা বল। তামসী ফ্রু কুঁচকে ফেলল। একটু না হয় কথা এলোমেলো হয়ে গেছে, তাই বলে তোতলা বলবে? আমার কিছু হয়নি। গালিব নিজের থুতনিতে হাত বুলাতে বুলাতে বিছানায় গিয়ে বসল। এদিকে ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো তামসী। কেন? ধমকে উঠল গালিব। আসতে বলছি না? তামসী ভয়ে ভয়ে গালিবের পাশে গিয়ে বসল। এভাবে ঘরে বসে থাকিস কেন? স্বাভাবিক খাও, কিছু হয়নি। লজ্জায় মাথা নিচু করে রইল তামসী। এমনিতেই তো লজ্জা মজ্জা
কমই ছিল? হুট করে যে এত লজ্জা কোথা থেকে এলো সেটা ভেবে অবাক হচ্ছে তামসী। হুম। সংক্ষিপ্ত উত্তর তামসীর। গালিব ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা কবে বড় হবে আর কবেই বা তাকে নিজের ঘরণী করবে সেসব ভাবছে ভদ্রলোক। অবশ্য তামসীর বয়স 18 পেরিয়ে গেছে এখন। বাড়িতে বললেই বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। একটা সময় ছিল যখন এক পরিবারের লোকজন নিজেদের মধ্যেই বিয়ে শাদী করতো কেবল, মানে কাজিনদের সাথে। তারপর আধুনিক যুগের সাথে সব কিছু বদলে গেছে। এখন আর সেই নিয়মকানুন নেই। তবে গালিব তামসীকে আগে থেকেই পছন্দ করে রেখেছিল। গালিব যখন বিদেশে চলে গিয়েছিল তখন তামসী খুব ছোট, তখন কিছু ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে দূরে থেকেও তামসীর প্রতি একটা সুপ্ত ভালো লাগা হৃদয়ে পুষে রেখেছিল গালিব। তামসীর যখন 16 বছর বয়স তখন গালিব নির্ঝর মির্জার সাথে একদিন কথা বলেছিল। প্রথমে দোনামোনা করেছিলেন তিনি, কারণ গালিবের সাথে তামসীর বয়সের ফারাকটা অনেক। তবুও গালিবকে তো না বলতে পারেননি তামসীর বাবা। উপযুক্ত সময়ে মেয়েকে গালিবের হাতে তুলে দেবেন বলে কথা দিয়ে রেখেছেন তিনি। এ বিষয়ে বাড়ির সবাই অবগত, তবে বাড়ির ছোটরা কিছু জানে না। এতক্ষণ ধরে গালিবকে নিজের পাশে বসে থাকতে দেখে বেশ অস্বস্তি হচ্ছে তামসীর। কি করবে? এভাবে ঘরে ঢুকে দরজা আটকে বসে থাকে কেউ? ভাইয়া আমি খেতে যাচ্ছি। তামসী কথাটা বলেই বসা থেকে উঠে দ্রুত দরজার দিকে এগোলো। গালিব বসে থেকেই বলল, এভাবে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নামবে না, শান্তভাবে হেঁটে খাবার খেতে যাবে। জি। তামসী পেছন ফিরে না তাকিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে গেল আর রুমের বাইরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গালিবটাকে একদম ভালো লাগে না ওর। সবসময় কেমন গম্ভীর মুখ করে থাকে, হাসেও না, কেমন রসকসহীন কাঠখোট্টা স্বভাবের মানুষ। দেখতে দেখতে নওশিনের বিয়ের পর 3 দিন কেটে গেছে। এর মধ্যে নির্জাব বাড়ির পরিবেশ বদলে গেছে। মন খারাপ থাকলেও সবাই আগের মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছে। গালিবের ছুটি শেষ হতে মাসখানেক বাকি, তাই তার কোনো কাজ নেই আপাতত। বাড়ির সকল ছেলে মেয়ে স্কুল কলেজে যাওয়া শুরু করেছে। বিয়েতে অনেক দিন ঠিকমতো ক্লাস করা হয়নি বলে সবারই পড়ালেখার চাপ বৃদ্ধি পেয়েছে। তবে তামসীর সামনে ইউনিভার্সিটিতে ভর্তির পালা, তাই ঝুট ঝামেলা ছাড়া আছে সে। মির্জাবাড়ির বিশাল রান্নাঘরে দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি জমে উঠেছে। সাদা মার্বেলের টপ, দেয়ালে ঝকঝকে টাইলস, মডার্ন চিমনির হালকা শব্দ ভেসে আছে। একপাশে লম্বা কাউন্টারে কাটা সবজি সাজানো স্টিলের বাটিতে রঙিন ক্যাপসিকাম, গাজর, মটর, ফুলকপি বড় স্টেনলেস স্টিলের হাঁড়িতে ভাত চড়ানো হয়েছে। সাথে আলাদা গ্যাস বার্নারের মুরগির রোস্ট আর গরুর রেজালার প্রস্তুতি চলছে। নন স্টিক কড়াইয়ে ডাল ফুটছে, সাথে হালকা মশলার গন্ধে পুরো রান্নাঘর ভরে গেছে। এক কোণে রাখা মাইক্রো ওভেনে গরম হচ্ছে নান রুটি। সুমাইয়া মির্জা অ্যাপ্রন পরে গরুর রেজালা নেড়ে দিচ্ছেন। আয়মান মির্জা ফ্রিজ থেকে ঠান্ডা দই বের করছেন। লামিয়া ব্লেন্ডারে সালাদের জন্য মেয়োনেজ তৈরি করছেন। লামিয়া মেয়েটা এই বয়সেই রান্নাবান্নার দিকে ঝুঁকেছে। প্রথম সুমাইয়া মেয়েকে বারণ করতেন রান্নাঘরে আসতে, তবে এখন আর করেন না, কারণ লামিয়া ভীষণ রাঁধতে পছন্দ করে। তাই মেয়েকে এখন রান্নার কাজে দেখলে কিছু বলেন না তিনি। আম্মু, মেয়োনেজ তৈরি করা হয়ে গেছে? হাসি হাসি মুখে বলল লামিয়া। তাহলে তুই গোসল করতে যা এখন। আচ্ছা। লামিয়া সুবোধ বালিকার মতো মায়ের কথা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আয়মান হেসে বললেন, লামিয়া এত শান্ত গুণী একটা মেয়ে, যাদের ঘরের বউ হয়ে যাবে, ঘর আলোকিত করে রাখবে। সুমাইয়া মুস্কি হাসলেন। মেয়ের প্রশংসা শুনতে বেশ ভালোই লাগে। তবে লামিয়া যেমন শান্ত, মেঘলা ততটাই অশান্ত। তাই লামিয়ার কথা ভাবলে অটোমেটিক মেঘলার ভবিষ্যতের বিষয় ভেবে ফেললেন সুমাইয়া। তা ঠিক বলেছেন ভাবি, কিন্তু আমার মেঘলার কি হবে? মেয়েটা দিন দিন বিচ্ছু হয়ে যাচ্ছে শুধু। আরে বয়স হোক, বুঝবে সব। এতটুকু মেয়েকে নিয়ে এত কিছু ভেবো না। সুমাইয়া মাথা নেড়ে সম্মতি জানালেন। দুই যা মিলে আবারও রান্নাবান্নার দিকে মনোযোগ দিলেন। ঢাকার এক নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি, লাল ইটের বিল্ডিং, সামনে বিশাল সবুজ লন, চারপাশে ব্যস্ততা। গেট দিয়ে ঢুকেই ভিড়ে, কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্যান্টিনে,
কেউ বা গিটার হাতে বসে আড্ডা দিচ্ছে। রাবিনের হাতে ল্যাপটপ ব্যাগ, জিন্স আর চেক শার্ট পরে ক্যাম্পাসে ঢুকলো। সবার মতো ওরও মুখে হালকা চাপা টেনশন, কারণ অনার্সের শেষ বছর মানেই ফাইনাল পরীক্ষা, প্রজেক্ট, থিসিস জমা সব একসাথে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে রাবিন ফোন বের করে মেসেঞ্জারে টিপতে লাগলো। ওর বন্ধু অয়ন হেসে বলল, ওরে, ক্লাসে ঢোকার আগেও ফোন টিপাটিপি? ভাইয়া দেশে ফিরেছে বলে কি এখনো ধমক খাওনি? রাবিন হেসে উত্তর দিল, আহা, আমার গালিব ভাইয়া ধমক ছাড়ার কিছুই জানে না নাকি? অয়ন ফিক করে হেসে উঠল। রাবিন মুখটা মলিন করে ফেলল। আহারে বেচারা, থাক, কি আর করবি। সর হারামি, মজা নিচ্ছিস মজা? রাবিন অয়নকে কয়েকটা ঘুষি মেরে ক্লাসের দিকে এগোলো। ক্লাসরুমে ঢুকতেই প্রজেক্টের আলোয় পড়াশোনার পরিবেশ। ফাইনাল ইয়ার বলেই সবাই সিরিয়াস। স্যারের সামনে বসতেই ফিসফিস শুরু করলো রাবিনের বন্ধুরা। জিজ্ঞেস করলো একজন আরেকজনকে, রবিনকে দেখলাম অনেকদিন পর, কাহিনী কি রে? রবিনের বোনের বিয়ের ঘরোয়া অনুষ্ঠানের শেষ হলো কদিন আগে। এই জন্যই তোকে কিছুদিন ক্যাম্পাসে দেখা যায়নি। রাবিন চুপচাপ হাসল, কিন্তু ভেতরে ভেতরে গর্ব হচ্ছে। ধনী পরিবারের ছেলে সে, সেই কারণে সবার কাছে তার একটা আলাদা দাম আছে। সবাই আসলে ওকে না, ওর বাবার টাকা পয়সার জন্যই ওকে তেল দিয়ে কথা বলে, আর সেটা রাবিন ভালো করেই বুঝতে পারে। তবে গালিব ভাই দেশে আসার পর থেকে মাথার ওপর কড়া নজরদারি, এটাই তাকে সবচেয়ে বেশি ভাবায় রাবিনকে। ক্লাস শেষে ক্যান্টিনে গেল রাবিন আর তার সাথে তার গ্রুপ। টেবিলে বার্গার, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, আড্ডায় হাসাহাসিতে চলল অনেকক্ষণ। ক্লাসে এলেই রাবিন সবাইকে খাওয়াবে, এজন্যই ওর পেছনে লোকজনও থাকে।